বাবুলাল চাকরি খোঁজার জন্য গ্রাম থেকে মুম্বাই শহরে চলে আসে। ও চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোথাও চাকরি পায় না। আর সারা দিন রোদে ঘোরার কারণে তার শরীরও খারাপ হয়ে যায়। ভেবেছিলাম মুম্বাইতে এসে কোনো কাজ করে নেব, কিন্তু এখানে আসার পরেই আমার শরীরটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে এই শহরের হাওয়া আমার স্যুটই করছে না। এখন ডাক্তারের কাছে যেতেই হবে আমায়। বাবুলাল ডাক্তারের কাছে চলে যায়। তখন দেখতে পায় যে ওখানে অনেক ভিড় রয়েছে। জিজ্ঞাসা করার পর জানতে পারে যে সমস্ত লোকেরা বাইরের খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়েছে। এটা দেখে বাবুলালের মনে একটা বুদ্ধি আসে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমি বরং এদেরকে খাবার তৈরি করে দিই, তাহলে আমিও কাজ পেয়ে যাব আর এদের খাবারও পেয়ে যাবে না। বাবুলাল ডাক্তারের কাছ থেকে নিজের জন্য ওষুধ নিয়ে নেয় আর নিজের বাড়িতে এসে টিফিন সার্ভিস শুরু করার কথা ভাবতে শুরু করে। সবার আগে গিয়ে সে দোকান থেকে যা যা দরকার ছিল কিনে নেয়। তারপর সে বাসনওয়ালার দোকান থেকে গিয়ে ওখান থেকে অনেকগুলো টিফিন বক্স কিনে নেয় আর খাবার বানানো শুরু করে দেয়। ভালো করে রান্না করলে তবেই তো আমার হাতে রান্না সবার পছন্দ হবে, তাই না? আর তার সাথে পরিষ্কারের ব্যাপারটার উপরেও আমাকে বেশ লক্ষ্য রাখতে হবে, তবেই তো সবাই সুস্থ থাকবে। বাবুলাল পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বানাতো আর লোকেদের বাড়ি বাড়ি গিয়ে টিফিন দিত। সবাই তার হাতের খাবার খেয়ে খুব ভালো লাগে। সেই কারণে তার আরো অনেকগুলো অর্ডার আসতে শুরু হয়ে যায়। আরে বাহ, আমি যতটা ভেবেছিলাম এই কাজটা তার থেকেও দেখছি ভালোই চলছে। এখন মন দিয়ে আমাকে কাজ করতে হবে, তবেই তো আমি আরো বেশি বেশি লোকেদেরকে টিফিন পৌঁছে দিতে পারবো। বাবুলাল খুব পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও সে বেশি লোক পর্যন্ত টিফিন পৌঁছতে পারত না, কারণ একে তো ও একাই সমস্ত কাজ করছিল, রেশন আনা, খাবার তৈরি করা আর টিফিন পৌঁছানো। ও দেখতে পায় যে অনেকগুলো লোকেরা সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়েছিল। এদেরকে দেখে তো মনে হচ্ছে না যে এরা সবাই অফিসের চক্করে ভালো করে জলখাবারটা খেতে পেরেছে। যদি এদের বাসে যেতে যেতে জলখাবার পেয়ে যায় এরা, তাহলে এরা অফিসেও সময় মতো পৌঁছতে পারবে আর না খেয়েও থাকতে হবে না। বাবুলাল একটা বাস রেস্টুরেন্ট খোলার কথা ভাবে, আর তাই জন্যে সে গ্রামে নিজের স্ত্রী আর ছোট ভাইকে শহরে নিয়ে আসে আর টিফিন সার্ভিস থেকে রোজগার করা টাকা পয়সা দিয়ে একটা দোতলা বাস কিনে নেয়। এখন আমাদের এলাকাতে আর কেউ না খেয়ে থাকবে না। এখন আমি সবাইকে জল খাবার খাইয়েই অফিসে পাঠাবো। চলো, আজ থেকেই কাজটা আমি শুরু করে দিচ্ছি। শুভ কাজ, এত দেরি কিসের? এখন বাবুলাল, তার স্ত্রী আর ভাই মিলে মিশে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈয়ারি শুরু করে। দেখ, আমি গাড়ি চালাতে পারি, সেই জন্য আমি বাস চালাবো। আমার হাতের খাবার যেই একবার খেয়ে নেবে, সে দ্বিতীয়বার অন্য কোথাও খাবার খেতে যাবেই না। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে বলো না যে রান্নাটা তুমিই করবে। এত ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি দরকার? আমি তো রান্না করতেও জানি না আর গাড়ি চালাতেও জানি না, তাহলে আমি কি কাজ করব? আমি তো আগেই বলেছিলাম যে আমি শহরে যাব না। দেখলি তো, আমার এখানে এসে কোনো লাভই হলো না। আরে কি দরকার গাড়ি চালানোর, রান্না করার? তুমি চাইলে আমাদের এই বাসের রেস্টুরেন্টে আমাদেরকে সাহায্য করতে পারবে। তুমি অন্য কোনো কাজও তো করতে পারো। আর সেটা কি কাজ? দুটো কাজ করার জন্য তোমরা দুজন তো রয়েইছো। আরে খাবারটা দেবার জন্য তো কাউকে লাগবে, আর যাদেরকে খাবার দেবে তাদের কাছ থেকে টাকা নেবার জন্য তো একটা লোক লাগবে, ঠিক কি না? নাকি সেই কাজটা এমনি এমনিই হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমি ওয়েটার আর বাস কন্ডাক্টরের কাজ করব। এই তো, এইটাই হলো আসল কথা। এখন তো তুমি বলবে যে শহরে এসে তোমার আর কোনো লাভ হয়নি, তাই তো? না, এখন আর এই কথা আমি বলবো না। চলো, আজকে একটা ডিমো করে দেখে নিই আমরা। কিন্তু আজ তো সানডে, তাই না? আজকে যাবে অফিসে? আরে আজকে আমরা আমাদের সমস্ত জিনিস বাসের মধ্যে ভালো করে সেট করে দেব, যাতে কালকে আমরা সকালের মধ্যেই বেশি সমস্যা না হয়। আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টের সমস্ত সেটআপ আমাদের ওপরের তলায়, আচ্ছা মঞ্জিল না, আমাদের ওপরের তলায় করে দিতে পারি। যে খাবার খেতে চাইবে সে ওপরে চলে আসবে, আর খাবার খাওয়ার পরে সে নিচে চলে আসবে। তাহলে বাকি যাত্রীদেরও আর কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কিচেনের সমস্ত সেটআপ ওপরেই বানিয়ে নেব, যাতে দুটো জিনিসই একে অপরের সাথে মিক্স না হয়। তিনজন মিলে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈয়ারি শুরু করে দেয়। ওরা নিজেদের সমস্ত বাসন আর কিছু চেয়ারের সাথে কিছু টেবিলও
বাসে রেখে দিল। ওরা সবাই ওপরের তালায় সমস্ত জিনিসগুলো ব্যবস্থিত করে দেয়। দারুণ হয়েছে সেটআপটা। এবার দেখো, কাল সকাল থেকেই আমরা আমাদের সার্ভিস শুরু করতে পারবো। কিন্তু এর জন্যে লোকেদেরকে আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতেও হবে না? আমাদেরকে একটা বড় বোর্ড বাসের সামনে লাগাতে হবে। এখন বাবুলাল দোকান থেকে একটা বড় বোর্ড বানিয়ে নিয়ে আসে, যার মধ্যে বড় বড় অক্ষরে লেখা ছিল বাবু বাস রেস্টুরেন্ট। সেই বোর্ডটা ওরা বাসের আগে টাঙিয়ে দেয়। আর এখন সমস্ত লোকেরা সকাল হওয়ার অপেক্ষা শুরু করে। সকাল হয়ে যায়, কিন্তু কোনো গ্রাহক তাদের বাস রেস্টুরেন্টে আসে না। এটা দেখে সবাই খুব নিরাশ হয়ে পড়ে। এ কি দাদা, আমাদের বাসে তো কেউ আসছেই না, এখন কি করব? আরে কি আর করবে, গিয়ে লোকেদেরকে ডেকে আনতে হবে তো। এবার বাবুলাল আর শ্যামলাল দুজন মিলে নিজের বাস রেস্টুরেন্টের ব্যাপারে লোকেদেরকে বলতে শুরু করে। দেখুন দাদা, এখানে ভিড়ের মধ্যে বাসের অপেক্ষা করার থেকে ভালো তো আপনি আমাদের বাসেই চলুন না। ওখানে আপনি জলখাবারও পেয়ে যাবেন আর আপনার অফিসেও পৌঁছে দেব। আচ্ছা, এরকম আবার কি বাস আছে যে বাসে নাস্তা পাওয়া যাচ্ছে? একটা বাস রেস্টুরেন্ট আছে, আপনি চলুন না, আপনি সব জানতে পেরে যাবেন। ওই লোকটা নিজের সাথে নিজের অনেক বন্ধুদেরকে নিয়ে বাবুলালের বাস রেস্টুরেন্টে চলে আসে। বাবুলালের স্ত্রী সবার জন্য জলখাবার বানায়, যেটা সবাই খুব বেশি পছন্দ করে। এ তো দারুণ সুবিধা দিলেন আপনি দাদা। সময় মতো অফিসেও পৌঁছে যাচ্ছি আমরা, তার সাথে জলখাবারও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সুবিধা তো ভালোই, কিন্তু তারপরেও আমাদের বাসে তো কেউ আসছেই না। তার কারণ আপনার এই বাস রেস্টুরেন্টের ব্যাপারে কেউ কিছু জানেই না এখনো, সেই জন্যই কেউ আসছে না। যখন সবাই জানতে পারবে তখন সবাই আসবে। এখন আপনি দেখুন না, যেই আপনি আমাদের কাছে গিয়ে বললেন তখনই আমরা এখানে এর ব্যাপারে জানতে পারলাম, তাই না? আরে আমি এত বড় বোর্ড তো লাগিয়ে দিয়েছি, এখন আর কিভাবে সবাইকে জানান দেবো আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে? আরে বোর্ড তো লাগিয়েছো, কিন্তু বাসটাকে তো তখনই দেখতে পাবে যখন কেউ বাসের কাছে আসবে। এমন কিছু একটা করো যে বাসের কাছে লোকে না এসেই তোমার বাস রেস্টুরেন্টের ব্যাপারে সবাই জানতে পেরে যায়, বুঝেছো? ঠিক যেমনটা তুমি মনে করো। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। এখন বাবুলাল অনেকগুলো প্যাম্পলেট ছাপিয়ে নেয় আর জায়গায় জায়গায় গিয়ে সেগুলো বিতরণ করে। ও বাস স্ট্যান্ডে লাইনে লেগে থাকা লোকেদেরকেও দিয়ে দেয়। আর তাছাড়াও সে বাড়ি বাড়ি গিয়েও লোকেদেরকে এই প্যাম্পলেট দিয়ে দিত, যার কারণে এখন সমস্ত লোকেরা বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতে পেরে যায়। আর তার বাস রেস্টুরেন্টে অনেক লোকেদের ভিড় জমা হয়। এই যে দাদা, একটু সাবধানে, একটু সাবধানে, বাসটা তোমাদের না নিয়ে কোথাও যাবে না, সবাই ভালোভাবে বসে পড়ুন। শ্যামলাল সবার টিকিট কেটে নেয় আর খাবারের অর্ডার নিয়ে নেয়। বাবুলালের স্ত্রী খাবার বানিয়ে দেয়। আমাদের 4 জনের জন্য একটা একটা করে আলু পরোটা দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি নিয়ে আসছি। অনেকগুলো লোক ওপরের তলায় বসে খাবার খাচ্ছিল আর অনেকগুলো লোকেরা নিচে বসে সফর করছিল। এই নিন ম্যাডাম, আপনার পরোটা, আর এটা আমাদের রেস্টুরেন্টের সবথেকে ভালো ডিশ। থ্যাংক ইউ দাদা। যেভাবে সময় কাটছিল, বাবুলালের বাস রেস্টুরেন্টে লোকেদের ভিড় বাড়তে শুরু করে। এখন সবাই এই বাস রেস্টুরেন্টের ব্যাপারে জেনে গেছিল। সেই কারণে সমস্ত লোকেরা তার মধ্যেই সফর করা পছন্দ করত। আর দেখতে দেখতেই বাবুলাল শহরের সমস্ত লোকেরা জানতে শুরু করে। আর ও অনেক পয়সা রোজগার করে ওখানে একটা বড় সুন্দর বাড়িও বানিয়ে নেয়। গ্রামে রমেশের ধাবা ছিল। ওর পুরো পরিবার এই ধাবা দেখাশোনা করত। ওর বউ প্রিয়াঙ্কা আর মেয়ে মিনা রান্না করত, আর ও আর ওর ছেলে শুভম খরিদ্দারদের সামলাতো। কিন্তু গ্রামে ওর ধাবা খুব একটা বেশি চলছিল না, তাই রমেশ খুব চিন্তায় ছিল। প্রিয়াঙ্কা, এইভাবে কিভাবে চলবে? আমাদের গ্রামের বেশিরভাগ লোক শহরে চলে গেছে। দিনের পর দিন আমাদের লাভের পরিমাণ কমে যাচ্ছে। এখন মিনার বিয়ের জন্য টাকা জমাতে হবে। তুমি চিন্তা করো না, ভগবান আছে, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হ্যাঁ, এখন এইটুকুই আশা আছে। আমরা তো সব রকম চেষ্টা করছি। রমেশ আর প্রিয়াঙ্কার কথাবার্তা ওদের ছেলে শুভম শুনে ফেলল, আর ও ভাবতে লাগলো, আমায় যেভাবেই হোক মা বাবাকে সাহায্য করতে হবে। আর এইভাবেই ভাবতে ভাবতে ও হাঁটতে হাঁটতে
নদীর পাড়ে এসে পৌঁছালো। শুভমের গ্রামে একটা নদীর পাড়ে ছিল, আর এই নদী ওর গ্রামকে অন্যান্য গ্রামের সাথে যুক্ত করত। শুভম ওর নৌকাতে উঠে পড়ল আর দাঁড় টানতে লাগলো। বাবা বলেছিল যে আমাদের গ্রামের বেশিরভাগ লোক শহরে চলে গেছে, কিন্তু আশেপাশের গ্রামে তো লোকজন আছে, আমরা আমাদের খাবার ওদের বিক্রি করতে পারি, কিন্তু কিভাবে? ও ভাবছিল, তখনই ও দেখতে পেল অন্য নৌকায় একটা লোক বসে চা বিক্রি করছে। চা খাও, চা চা মাত্র 5 টাকা। কাকা আমায় একটা চা দাও। শুভম ওই নৌকার কাছে গেল আর ও দেখলো চাওয়ালা ওনার নৌকায় স্টোভ জ্বালিয়ে রেখেছে আর ওখানেই চা বানিয়ে বিক্রি করছে। কাকা, এটা তো আপনি দারুণ কাজ করছেন, নৌকাতে চা, দারুণ ব্যাপার। আগে আমিও দোকানে চা বিক্রি করতাম, কিন্তু বেশি বিক্রিবারটা হচ্ছিল না, তাই ভাবলাম নৌকাতেই বিক্রি করি। আর আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সকালে বের হই আর এক গ্রাম থেকে অন্য গ্রামে সারাদিন ধরে চা বানিয়ে বিক্রি করতে থাকি। ধন্যবাদ কাকা। কিসের জন্য? আমাকে সাহায্য করার জন্য। শুভম ওর নৌকা ঘুরিয়ে নিল আর আবার ওর গ্রামে ফিরে গেল। বাবা, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় শুভম? বিক্রি বাড়ানোর। বাবা, আমরা নৌকাতে খাবার বিক্রি করব। কি? হ্যাঁ মা, আমি এক্ষুনি নদীতে গিয়েছিলাম, ওখানে একজন কাকা নৌকাতে চা বিক্রি করছিল, আর উনি বলছিল যে সারা দিন ধরে ওনার চা বিক্রি হয়। উনি কখনো এই গ্রামে তো কখনো ওই গ্রামে চা বিক্রি করে, ওনার লাভও অনেক গুণ বেড়ে গেছে। বাবা, আমাদের ওই কাকার মতো নৌকাতে খাবার বিক্রি করা উচিত। কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব। নৌকাতে ছোট্ট একটা স্টোভ বসিয়ে লোকেরা গরম গরম খাবার পাবে, আর আমরা অনেকগুলো গ্রামে গিয়ে আমাদের লাভও বাড়াতে পারবো। এই আইডিয়াটা তো ভালো বাবু, আমরা চেষ্টা করতে পারি, শুধু কয়েকটা জিনিস কিনতে হবে। শুভমের আইডিয়া ওর পরিবারের সবার খুব পছন্দ হয়েছিল। ওরা সবাই নৌকাতে ধাবা খেলার জন্য রেডি ছিল। রমেশ আর শুভম বাজারে গিয়ে ছোট গ্যাসের স্টোভ কিনে আনলো, আর তারপর ওরা ওদের নৌকাতে স্টোভ আর বাসনপত্র সেট করে দিল। এদিকে প্রিয়াঙ্কা আর মিনা অর্ধেকের বেশি খাবার বানানো প্রস্তুতি করে নিল, আর সব রেডি করা জিনিস নিয়ে প্রিয়াঙ্কা আর মিনা নৌকার কাছে গেল। সবাই ভগবানের কাছে প্রার্থনা করলো আর ওদের নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। অন্য গ্রামের কাছে যেতেই খাবার, সুস্বাদু খাবার, সবজি, রুটি, পনির, ডাল, ভাত, যা চাইবে সব পাবে। রমেশ নৌকা পাড়ে দাঁড় করালো আর কয়েকজন ওর নৌকার কাছে এলো। আরে ভাই, এটা আবার কি? এটা হলো নতুন ধাবা, এখানে আপনি খাবার পাবেন, তাও আবার গরম গরম, কম দামে। আচ্ছা, আপনার কাছে কি কি খাবার আছে? তড়কা, ডাল, ভাত, পরোটা, পনির, মাখানি, ফুলকপির তরকারি, রুটি, ছোলা, মশলা, লুচি তরকারি। আরে বাপরে, এত কিছু! আমাকে দুটো পরোটা আর পনিরের তরকারি দাও ভাই। হ্যাঁ। মিনা পনিরের তরকারি গরম করলো আর প্রিয়াঙ্কা পরোটা বানিয়ে দিল। কত দাম? মাত্র 70 টাকা। আরে বাবা, এত কম! আমাদের গ্রামের হোটেলে তো এগুলোই 120 টাকা নিয়ে নেয়। দাম শুনে অন্য খরিদ্দাররাও অর্ডার করলো। তরকা, ডাল আর জিরা রাইস পার্সেল করে দাও ভাই। আমাকে দুটো লুচি তরকারি দিয়ে দেবেন। আচ্ছা দাদা। প্রিয়াঙ্কা আর মিনা ঝটপট খাবার বানাতে লাগলো আর রমেশ আর শুভম খরিদ্দারকে দিতে লাগলো। প্রথম দিনেই ওরা গ্রামে 8-10 জন খরিদ্দার পেয়ে গেল। যখন খরিদ্দারদের আসা শেষ হলো, তখন রমেশ নৌকা চালানো আরম্ভ করলো। ওরা পরের গ্রাম গেল আর ওখানে এক এক করে অনেক খরিদ্দাররা ওদের থেকে খাবার কিনলো, আর তারপর আবার পরের গ্রাম। এরকম করতে করতে সন্ধ্যা অবধি রমেশের ভাসমান ধাবা 8টা গ্রামে ঘুরে ফেলেছিল। প্রিয়াঙ্কা, আজ একদিনে 4000 টাকা রোজগার হয়েছে। এটা তো আমাদের ধাবায় 1 সপ্তাহেও হয়নি। হ্যাঁ শুভম, তোর আইডিয়া তো দারুণ। আজ থেকে আমরা রোজ বেশি বেশি খাবার বানিয়ে নিয়ে আসবো।
আচ্ছা বাবা, আমি এটা আশা করেছিলাম। এখন আমাদের আর লোকেদের কথা ভাবার দরকার নেই। আমাদের পরিশ্রম নতুন দিক পেয়েছে। আমাদের এইভাবেই পরিশ্রম চালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার কি, রমেশের পরিবার রোজ কঠোর পরিশ্রম করতে লাগলো। ওরা নৌকা করে গ্রামে গ্রামে ঘুরে খাবার বিক্রি করতে লাগলো। সবাই খুশি ছিল, কিন্তু ওদের এই উন্নতি রমেশের গ্রামের ছেলে ভানু সহ্য হচ্ছিল না। ভানু রমেশকে হিংসা করত। আমাকে এই রমেশের কিছু না কিছু একটা করতেই হবে, নয়তো ও আমার থেকে বেশি টাকা রোজগার করবে। আমি এরকমটা হতে দেব না। রাতের অন্ধকারে ভানু রমেশের নৌকো ভেঙে দিল। এবার দেখি কি করে তোমরা নৌকাতে খাবার বিক্রি করতে পারো। রমেশ আর ওর পরিবার যখন নদীর পাড়ে গেল, তখন ওদের নৌকার এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। এবার আমরা কি করব বাবা? নৌকা তো একদম ভেঙে গেছে। আরে আমরা এখন এতগুলো খাবার কোথায় বিক্রি করব? গ্রামের একজন বয়স্ক লোক ওদের এইসব কথাবার্তা শুনছিল। শোনো, তোমরা আমার নৌকা নিয়ে যাও। আমি তোমাদের সবার পরিশ্রম দেখেছি, আর তোমাদের জন্য অনেক লোকেরা ভালো খাবারও খেতে পারে। এই ভালো কাজ যেন থেমে না যায়। তোমরা যতদিন ইচ্ছা আমার নৌকা ব্যবহার করতে পারো। এমনিতেও সারাদিন নৌকা চালিয়ে কিছুই রোজগার হয় না আমার। ধন্যবাদ কাকা, আপনি আমাদের উপর অনেক বড় দয়া করেছেন। আমি দয়া করিনি, এটা তুমি আমার সাহায্য ধরে নাও। কাকার নৌকো ওদের নৌকোর থেকে বড় আর সুন্দর ছিল। শুভম আর রমেশ ওই বড় নৌকাতে গ্যাস স্টোভ বসিয়ে দিল আর অনেক বানানো খাবারও রেখে দিল। তারপর ওরা বেরিয়ে পড়ল। রোজকার মতোই ওরা অন্য অন্য গ্রামে নেমে খাবার বিক্রি করতে লাগলো। খরিদ্দারও বেড়ে গেছিল আর ওদের লাভও। সন্ধেবেলায় ওরা ওদের গ্রামে ফিরে এলো আর রমেশ ওই বয়স্ক লোকটার বাড়িতে গেল। কাকা, আজ আপনার জন্য আমি খাবার বেচতে পারলাম। আপনার দয়ার জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করুন। আমাদের রোজগার খুব ভালো হয়েছে, আর ওতে আপনার ভাগও আছে কাকা। প্রথমবার নৌকা না চলিয়েও কেউ আমার টাকা দিচ্ছে। 40 বছর ধরে শুধু নৌকা চালিয়েই টাকা রোজগার করে এনেছি। এখন বয়স হয়ে গেছে, শরীরও পেরে উঠছে না। ভাবছিলাম যে নৌকা বিক্রি করে দেব। না না কাকা, আপনার নৌকা বিক্রি করার দরকার নেই। আমরা আপনার নৌকা চালাবো আর আপনাকে রোজ আপনার নৌকার ভাড়া দিয়ে যাব। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। বয়স্ক লোকটা রমেশকে নৌকা দিয়ে ওকে সাহায্য করলো, আর রমেশ বয়স্ক লোকটাকে রোজ ভাড়া দেবার কথা বলে ওনাকে সাহায্য করলো। আর এভাবেই এই সাহায্যের ধারা চলতে লাগলো। আর হয়তো এই ভালো মানুষের জন্যই দিনের পর দিন রমেশের ভাসমান ধাবার লাভ বেড়েই চলছিল। আর এসব দেখে ভানু জ্বলে পড়ে উঠল। ও রমেশের ক্ষতি করতে চাইল, কিন্তু না জেনে ওই রমেশের ভালো করে দিল। 1 বছর বাদে রমেশ ওর মেয়ে মিনার বিয়েও অনেক ধুমধাম করে দিল। আর ভানু এখনো রমেশকে দেখে জ্বলে পুড়ে ওঠে। রমেশ আর ওর পরিবারের পরিশ্রম কাজে এলো। এই কাহিনী হলো প্রেমনগর গ্রামের। এমনিতে তো প্রেমনগর গ্রাম খুব ভালো ছিল আর মিষ্টি লোকেরা থাকতো। গ্রামে সব সময় শান্তি থাকতো। সেই গ্রামেই মঙ্গলু নামের একটা ভিখিরি থাকতো, যে আকাশকে চাদর ভেবে আর মাটিকে বিছানা ভেবে যে কোনো জায়গায় খিদে পেটে ঘুমিয়ে থাকতো। এইভাবেই প্রত্যেকদিন সকালে মঙ্গলু মন্দিরের প্রসাদ খেয়ে রাস্তা আর চৌমাথায় ভিক্ষে চাইতে বেরিয়ে পড়ত। মঙ্গলুর স্বভাব খুবই আলাদা ছিল। অন্যদের থেকে ভিক্ষে নিয়ে সে নিজের পেট ভরত না, বরং সেই পয়সাই নিজের সাথী ভিখিরিদেরকে বিতরণ করে দিত। হায় ঈশ্বর, আজকে দানা করে কিছুই পেলাম না, কি খাবো আমরা? এখন কি বলি বলো তো কাকা, আমি তো শেষবার কবে যে ভর্তি পেটে খেয়েছিলাম কিছু মনে নেই আমার।
গোপাল আর অন্য ভিখিরিরা কথা বলছিলই তক্ষুনি ওখানে মংলু চলে আসে আর ওদেরকে বলতে শুরু করে। আজ অবধি আমি তোমাদের সমস্ত ভিখারিদেরকে কখনো না খেয়ে শুতে দিয়েছি বলো তো যে আজকে শুতে দেবো? আরে একবার দেখো আমার কাছে কি আছে, দই, জিলিপি আর অনেক খিচুড়ি। আমার চোখ দিয়ে তো আনন্দের জল বেরোতে শুরু করলো। তুমি যদি না থাকতে তাহলে কি যে হতো আজকে, কি যে খেতাম আমি আজকে কে জানে, আর কোথায় যেতাম আমি না খেয়ে মারা যেতাম। আরে এইভাবে তুমি কি করে পরলোকে যাবে? হ্যাঁ, আগে এই ধরতির মধ্যেই স্বর্গের মজাটা নাও, এই খিচুড়ি আর জিলিপি আর দই খেয়ে। সমস্ত ভিখিরিরা মিলেমিশে খুব আনন্দ করে আর খুবই ভালোভাবে খিচুড়ি, দই আর জিলিপি খায় আর সবাই আরাম করে ঘুমিয়ে পড়ে। যেইভাবেই সকাল হলো, গোপাল কাকা, রমেশ, আরে তোমরা সবাই কোথায় গেলে? কাকা, ও কাকা, রমেশ, আরে কোথায় গেলে তোমরা দুজন? আরে এখন আমি কাদের সাথে ভিক্ষা চাইবো? আরে ওরা দুজন চোর ছিল, ওদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। সকালবেলাতে পুলিশ আসে এখানে আর ওদেরকে তুলে নিয়ে যায় যখন তুমি গভীর ঘুমের মধ্যে ছিলে। এসব কি আজেবাজে কথা বলছেন? না কি বলছেনটা কি আপনি? ওরা দুজন তো সৎ মানুষ ছিল, ওরা দুজন এমন করতে পারে না। মংলু ওদেরকে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশন চলে যায় আর দেখতে পায় দুজনই পুলিশের জেলে রয়েছে। ওদেরকে দেখে মংলু বলে, সাহেব, আমাকে বলবেন ওদের দুজনকে কেন আপনি গ্রেপ্তার করে রেখেছেন? এত গলা তুলে তুমি আমার সাথে কথা বলছো কি করে? হ্যাঁ, আমরা ভিখারি বাবু, জগতে সবার কাছে আমরা ভিক্ষে চাইতে পারি ঠিকই, কিন্তু আমরা এতটাই অসৎ নয় যে আমরা চুরি করে নেব। বাহ, বেশ বড় বড় কথা বলতে পারো তো তুমি। ইন্সপেক্টর বাবু, যদি আপনি বলেন একেও ভেতরে পুরে দিই আমি। হ্যাঁ হ্যাঁ, পুরো দাও, কিন্তু আমার দোষটা কি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ওই হাবিলদাররা মংলুর একটা কথাও শুনল না আর তাকে জেলের ভেতরে পুরে দিল, সেই জেলেই যেখানে গোপাল আর রমেশ আগে থেকেই বন্দী ছিল। হায় ঈশ্বর, এসব কি হচ্ছেটা কি? আমি কিছুই বুঝতে পারছি না তো। ওরা আমাকে আর রমেশকে এই জেলে পুরে দেয় গো, যেখানে আমরা রাত্রে ঘুমাচ্ছিলাম। ওই জায়গাটাকে একটা বড় লোক নাকি কিনে নিয়েছে, শেঠ বিজরিমাল। কিন্তু এতে তোমাদের গ্রেপ্তার করার কি দরকার ছিল? আরে সেই দিন রাত্রে তুমি যখন আমাদেরকে জিলিপি খাইয়েছিলে না, তখন গিয়ে রমেশ মংলুকে সমস্ত কথা বলে। যাই বল ভাই, মাংলু কিন্তু খুব দানি, জানিস তো। হ্যাঁ, সকাল হয়েই ওর চোখ খুলবে, ততক্ষণ তো সে চোখ খুলবে না। আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় মাংলু ভাই। ততক্ষণে ওখানে কিছু গুন্ডা চলে আসে আর বলতে শুরু করে, এই ভিখারিগুলোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনো জঙ্গল বা মরুভূমিতে ছেড়ে এসো তো। এই জমিটা আমাদের গ্রামের নেতার, বুঝলে? আর একজন শহরের ব্যবসা এসে এখানে একটা বিশাল বড় মল তৈরি করতে চলেছে। এই ভিখারিগুলোদের কি যোগ্যতা আছে? হ্যাঁ, এক্ষুনি এখান থেকে ভাগাতে হবে। যখন মল তৈরি হবে তখন আমি ওই মলের মধ্যে আমার একটা দোকান খুলবো আর এই বাজে কাজগুলো আমি বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আগে এদেরকে তাড়াবে। চলো চলো তো, এদের ওপর চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দাও, এদেরকে জেলের মধ্যে আমরা পুরে দেবো। হ্যাঁ সর্দার, এখানে যে কজন ভিখারি রয়েছে তার মধ্যে একজন মাংলু রয়েছে। মাংলুকে আমাদের ছেড়ে দেওয়া উচিত, ও খুব ভালো মানুষ। বাকি ভিখারিদেরকে হয় আমি জেলে পুরে দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো যা করবে। ওই গুন্ডারা মন্দির থেকে কিছু জিনিসপত্র চুরি করে ওই ভিখিরিদের কাছে রেখে দেয় আর পুলিশকে একটু ঘুষ খাইয়ে ওদেরকে জেলে পুরে দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেদিন রাত্রে আমি যদি ঘুমিয়ে না থাকতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সবকিছু আমারই দোষ। মংলু ওই ভিখিরিদের সাথে খুব জোরে জোরে কাঁদতে শুরু করে। কেঁদো না মাংলু ভাই, যাই হোক না কেন এইসব আমাদের কোনো পাপের ফল গো। যাই হোক না কেন, এখন আমরা কি করে বাইরে যাবো এটা ভাবো না গো। এই জেলে শুধু একটা বাল্ব রয়েছে যেটা দিনের বেলাতেও জ্বলে, আর আমি এই সহ্য করতে পারি না। আমি এদেরকে ছাড়বো না, সব কিছু ভেঙে দেবো জেলের মধ্যে আমি। সেই সময় রমেশ একটা লাঠি ওঠায় আর সেই জ্বলন্ত বাল্বে মেরে দেয়। সেই লাকড়ির প্রভাবে বাল্ব ভেঙে যায় আর তার মধ্যে থেকে একটা আলো বেরোয়। সেই আলো সমস্ত কয়েদিদের একটা নতুন পৃথিবীতে নিয়ে যায়। এখানে ওরা দেখতে পায় যে আগে থেকেই ওখানে অনেক ধরনের কয়েদিরা রয়েছে। এসব কি হচ্ছে? আর এরা সবাই কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আর এই বাল্বের জগৎটা কোত্থেকে চলে এলো? তখন ওখানে একটা বুড়ো কয়েদি আসে আর তাদেরকে বলতে শুরু করে, এসো এসো মাংলু, তুমি যে আসবে এটা আমরা খুব ভালোভাবেই তো জানতাম, তবে এটা জানতাম না যে এত দেরি করে আসবে। আপনি আমার নাম কি করে জানলেন? আপনি কে বলুন তো? আর এসব হচ্ছেটা কি? আপনি আমাদের ব্যাপারে এত সব কিছু জানলেন কি করে গো? এই বাল্বের দুনিয়া থেকে জেলটা খুব ভালোই লাগে, বুঝলে? আর জেলের মধ্যে যতগুলো বাল্ব রয়েছে সবগুলো ক্যামেরার মতন কাজ করে। এখন আমরা এখানে বসে জেলের সমস্ত কথা শুনতে পারবো, দেখতে পাবো। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা তো থাকবে। আমিও এখানে গত 1 সপ্তাহ ধরে বন্দি রয়েছি। এসবই হলো গ্রহের হেরফের। যখনই গ্রহ নিয়ে কেউ খেলা করে বাল্বের দরজাটা খুলে যায়, আর এমন ঘটনা ঘটতেই থাকে। এর একটাই উপায় রয়েছে এখন, আপনাদের সবাইকে বাইরে বের করার জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে বলুন কি করতে হবে বলুন। এর জন্য তোমাকে জেলের ভেতরের সমস্ত বাল্ব ভাঙতে হবে। এইটুকু বলে বুড়ো কয়েদি ওদেরকে জাদুই বাল্বের কাছে নিয়ে চলে যায়। এটা এত বড় বাল্ব, এর থেকে আমরা কি করে মুক্তি পাবো? এই বাল্বটাকে সেই ভাঙতে পারবে যে কখনো কোনো পাপ করেনি, আর যার মন খুব ভালো, সৎ আর দয়ালুও হয় যেন সে। এই কাজটা আমার থেকে ভালো আর কেউ করতে পারবে না, আমি এই ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো সরে যাও। কারোর কথা না শুনে রমেশ একটা লাঠি তুলে নেয় আর এদিক ওদিক না দেখে সে সেই বাল্বটাকে ভাঙার জন্য এগিয়ে যায়। কিন্তু সেই জাদুই বাল্বের কারেন্ট এত তেজ ছিল যে রমেশের অবস্থা খারাপ হয়ে যায় আর সে জোরদার কারেন্ট খায়। ও গো বাবা গো, ওরে বাবা রে, মরে গেলাম গো, ওরে কারেন্ট মারলো গো, ওরে আবার কি হলো গো? রমেশের এত জোরে ঝটকা লাগে যে সবাই ভয় পায় আর রমেশ দূরে দাঁড়িয়ে পড়ে। তক্ষুনি সেই বিশাল বাল্বের ভেতর থেকে আওয়াজ আসে, প্রকৃতির বিরুদ্ধে কেউ যেতে পারে না। এই বাল্বটা খুব বড় পুরোহিতের, যে জেলে নির্দোষ হয়ে শাস্তি পেয়েছিল। এই বাল্বটাকে একমাত্র আমিই ভাঙতে পারবো আর সবাইকে এখান থেকে মুক্তি করে দেব। এইটুকু বলা মাত্রই রমেশের হাত থেকে লাঠি নিয়ে মংলু ওই বাল্বের কাছে পৌঁছায় আর খুব জোরে লাকড়ি নিয়ে সেই বাল্বের ওপরে মেরে দেয়। যেই মাত্র লাকড়ি বাল্বে লাগে সেই বাল্বটা ভেঙে যায় আর তার মধ্যে থেকে একটা কয়েদির আত্মা বেরোয় আর বলে, ধন্যবাদ মাংলু, তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাদেরকে মুক্তি দিয়েছো। তোমার মতনই আমিও নির্দোষ ছিলাম আর আমাকে জেলে পুড়ে দেওয়া হয়। আর আমার অভিশাপের কারণেই সমস্ত জেলের বাসীরা এই বাল্বের দুনিয়াতে চলে আসে। কিন্তু আপনি যদি উচিত শিক্ষা দিতেই চাইতেন তাহলে ওদেরকে দিতেন, তাই না, যারা এই পাপটা করেছে, নাকি নির্দোষ লোকেদের, তাই না? এর পেছনে একটা কারণ রয়েছে, আর সেটা হলো আমি তোমাকে এই বাল্বটা দিতে চেয়েছিলাম। এই বাল্ব দিয়ে তুমি আসল জগতে গিয়ে যা চাইবে তাই করতে পারবে। সেই আত্মা মংলুকে একটা বাল্ব দিল আর তারপর সেই আত্মা ওখান থেকে উধাও হয়ে যায় আর সবাই আবার জেলে চলে আসে। তখন মংলু বলে ওঠে, আমাদেরকে একত্র হয়ে থাকতে হবে সবসময়, এই জেল থেকে বেরোতেই হবে আমাদের। এইটুকু বলে মংলু সেই বাল্বটাকে হোল্ডারে লাগিয়ে দেয় আর বাল্ব জ্বলতে শুরু করে। যেই মাত্র বাল্ব জ্বলল সমস্ত জেলের দরজা নিজে নিজেই খুলে যায়। এই দেখো, জেলের সমস্ত গেট খুলে গেল গো, আমাদের এখান থেকে পালাতে হবে এখন। ঠিক বলেছো রমেশ বাবা, তুমি চলো চলো, পালিয়ে চলো। সমস্ত কয়েদি জেল থেকে পালিয়ে যাচ্ছিল। তখন ওরা দেখতে পেল যে সমস্ত ঘুষখোর পুলিশওয়ালা একদিকে একটা বড় জেলে কয়েদ রয়েছে। এই সুযোগের লাভ উঠিয়ে রমেশ, মংলু আর গোপাল কাকু ওখান থেকে ফারার হয়ে যান। এদেরকে এখানে ছেড়ে দিয়ে পালিয়ে চলো এখান থেকে, না হলে আবার বিপদ হবে কিন্তু। চলো চলো। মংলু আর তার সাথী ভিখিরি ওখান থেকে পালিয়ে আবার সেই মন্দিরের কাছে পৌঁছায় যেখানে সমস্ত কাণ্ড কারখানা হয়েছিল। ওরা ওখানে দেখতে পেল যে একটা অনেক বড় নেতা নিজের গুন্ডাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন তোমরা সবাই কোথায় পালাবে? এই জঙ্গলের মধ্যে আমরা একটা নতুন মল খুলতে চলেছি। আমি তো আগে থেকেই জানতাম যে আপনারা সবাই এই জায়গাটার পেছনে পড়ে রয়েছেন, কিন্তু এই জায়গাটা না আপনাদের আর না সরকারের, বুঝলেন? এইটুকু বলা মাত্রই মংলু নিজের ঝোলা থেকে জাদুই বাল্ব বার করে আর সেই বাল্বটাকে মাটিতে রেখে দেয়।
যেইমাত্র বাল্ব মাটিতে রাখা হলো, জাদুই বাল্ব একটা বাল্ব রেস্টুরেন্টে পরিবর্তিত হয়। সমস্ত ভিখিরিরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। এইসব কি হচ্ছে? হ্যাঁ, এই বাল্বের আকারে একটা রেস্টুরেন্ট কোত্থেকে চলে এলো? এই শোনো, যাও তো, আর এই রেস্টুরেন্টটাকে ভেঙে দাও। যাও যাও, এই জায়গার উপরে শুধু আর শুধুমাত্র আমাদের অধিকার থাকা উচিত, বুঝলি? একদম সর্দার, তাই হবে। যেইমাত্র গুন্ডারা সেই বাল্বের রেস্টুরেন্টটা ভাঙতে গেল, ওরা একটা জোরদার কারেন্টের শক খায়। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না দেখছি, এবার দেখো আমি কি করি। এইটুকু বলে নেতা মশাই একটা বড় পাথর তুলে নেন আর সেই বাল্ব রেস্টুরেন্টের ওপর মেরে দেন। যেইমাত্র পাথর সেই বাল্ব রেস্টুরেন্টে পড়লো, ওখানে খুব জোরে হাওয়া শুরু হয় আর বিদ্যুতের ঝাটকা পাওয়ার পর নেতা মশাই বাল্বে বন্দী হয়ে যান। নেতা মশাইয়ের বাল্বে বন্দী হওয়ার পরই একটা আত্মা প্রকট হয়। সেই আত্মা সেই জেলেরই কয়েদি ছিল, যে নির্দোষ ছিল। এই পাপের কারণেই তো নির্দোষ হয়েও আমি জেলে বন্দী ছিলাম, কিন্তু আর নয়, এবার এর পরিণতি খুব খারাপ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত মাংলু। তোমার ভালো ব্যবহারের কারণেই তো এই বাল্ব রেস্টুরেন্টটা রয়েছে। এখন থেকে তোমরা সবাই এখানেই কাজ করবে, এই জমিটা তোমাদের সবার নামেই থাকবে। এইটুকু বলে আত্মা উধাও হয়ে যায় আর সমস্ত ভিখিরি সেই বাল্ব রেস্টুরেন্টে পরিশ্রম করে কাজ করতে শুরু করে আর নিজের নিজের জীবন ভালো করে ব্যতীত করতে শুরু করে।